অভিযোগ আছে ঢাকা ইউনিভার্সিটিকে চাপিয়ে দেয়া বা ঢাকা ইউনিভার্সিটি সব ছিনতাই করার যে বিভিন্ন অভিযোগ ওনাদের ভিতর থেকে বিভিন্ন ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসছে বা ঢাকার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসছে, এই বিষয়টা কি তারই একটা প্রমাণ। 5টি জেলায় আপনার বিপুল পরিমাণ জায়গা আপনার মানে জমি সেচের আওতায় এসেছে এবং উত্তরাঞ্চল যেটা যাদেরকে আমরা যেগুলোকে আমরা এখন বলছি যে বাংলাদেশের মানে ফসলের বা ধানের প্রধান উৎপাদনের একটা জায়গা, সেটা কিন্তু এই তিস্তা বাঁধের কারণে হয়েছে। চীনা সরকার একটা জিনিস চেয়েছিল যে অন্তত আমাকে আমার জনগণের কাছে যে আমি একটা জিনিস এনেছি, আমাকে 1 ঘটি পানি তিস্তায় দেন, যাতে আমি আমার জনগণের কাছে গিয়ে বলতে পারি যে না আমি অন্তত তিস্তা নদীতে 1 ঘটি পানি এনেছি। আগামী 20 তারিখে আফতাবনগরের সিরাজ কনভেনশন হলে প্রাইভেট ইউনিভার্সিটিদের ছাত্রদের জন্য একটা প্রোগ্রাম আছে। এটা হলো জুলাই রেভলিউশন অ্যান্ড বাংলাদেশ 02 লিগাসি অফ প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রন্ট। অর্থাৎ জুলাই রেভলিউশনে আমি যেটুকু বুঝে থাকি, জুলাই রেভলিউশনে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের যে অবদান, সেই অবদান নিয়ে ওনারা একটা সেমিনার করতে যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে এটা একটা খুব ভালো উদ্যোগ ওনারা করেছেন, সেই উদ্যোগটার আমি ধন্যবাদ জানাই এবং মনে করি যেটা আরো আগে করা উচিত ছিল, দেরিতে হলেও ওনারা করছেন, আমি সেই জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আমি এইখানে ওনাদের একজন নেতার পোস্ট আমি শেয়ার করেছি, সেখানে দেখতে পাচ্ছি এখানে চিফ গেস্ট হলো মিস্টার মুস্তাক খান, উনি প্রফেসর, ইউনিভার্সিটি লন্ডনের একজন প্রফেসর। তারপরে আরেকজন হলেন ঢাকা ইউনিভার্সিটির আইআর এর একজন প্রফেসর। আচ্ছা, ওনারা হলো মানে স্পেশাল গেস্ট আর কি। আর ওখানে যারা মানে থাকবেন স্পিকার হিসেবে থাকবেন নাসিরউদ্দিন পাটোয়ারি, থাকবেন আপনার আক্তার হোসেন, থাকবেন আপনার শান্তা শারমিন, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন প্রশ্নটা হলো যে জুলাই বিপ্লবে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি ভূমিকা রেখেছেন, সেই বক্তব্য সেই সম্মেলনের বক্তা হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই, এটা কি করে সম্ভব? ওখানে তো উচিত ছিল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং শিক্ষকরা বক্তব্য দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই নাগরিক কমিটির যারা আছেন তারা ওখানে অডিয়েন্সে শুনবেন তারা কিভাবে সেই বিপ্লবের চ্যালেঞ্জ দিনগুলো কাটিয়েছে, তাদের আহত তাদের নিহত ভাইদেরকে কিভাবে নিয়ে দৌড়াদৌড়ি, তারা বরং আরো বেশি সংঘবদ্ধ ছিল। তারা না, আমি সংঘবদ্ধ সে প্রশ্ন বলছি না, আমি বলছি যে যারা তারা এখানে ওখানে ওনারা বক্তা কেন, ওনারা কিভাবে ওনারা বক্তা হন? বক্তা তো হবেন যারা প্রাইভেট ইউনিভার্সিটির, যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির লিগ্যাসি, তারা বক্তব্য হবেন। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কি ওখানে বক্তব্য? এভাবে সব জায়গায় যদি ঢাকা ইউনিভার্সিটিকে, এই যে একটা অভিযোগ আছে ঢাকা ইউনিভার্সিটিকে চাপিয়ে দেয়া বা ঢাকা ইউনিভার্সিটি সব ছিনতাই করার যে বিভিন্ন অভিযোগ ওনাদের ভিতর থেকে বিভিন্ন ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসছে বা ঢাকার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসছে, এই বিষয়টা কি তারই একটা প্রমাণ না? বাংলাদেশ সীমান্তে যে কারফিউর বিষয়টা ভারত করেছে, এটা ভারত তাদের সীমান্তের ভিতরে এই কারফিউ দিয়েছে, কাজেই এ নিয়ে আমাদের আসলে খুব বেশি বলার কিছু নেই, কারণ ভারত তার সীমান্তের ভিতরে কারফিউ দিয়েছে। এটা হলো প্রথম কথা। আসামের কাছাড় বা অন্যান্য জায়গায় মেইনলি ভারতের পক্ষ থেকে যে ব্যাখ্যাটি দেয়া হচ্ছে যে এই যে সামনে রোজা, রমজান আর কি, সামনে ঈদ, এই উপলক্ষে ভারত থেকে বিপুল পরিমাণে পণ্য বাংলাদেশে আনা নেয়া করা হয় এবং এই পণ্য আনা নেয়ার মধ্য দিয়ে আবার বিভিন্ন দুই দেশের ভিতরে লোকের যাতায়াত হয়। এই যাতায়াতের ঘটনা বন্ধ করার জন্য তারা এটা করেছে। একজন সুপ্রতিবেশী হিসাবে এই ধরনের মানে কারফিউ জারি, এটা মানে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের উদাহরণ বা দৃষ্টান্ত নয় বা সেই ধরনের কার্যক্রম নয়। তবুও যেহেতু ভারত তাদের ভিতরে দিয়েছে, এইটা আমরা এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এতে আমাদের খুব বেশি কিছু বলার নেই। বাট এটা এই যে আমরা যে বলছি যে যে সম্পর্কের যে বিষয়টা, সেই সম্পর্কের বা আস্থার যে বিষয়টা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। এবং ভারত বরাবর আসলে বাংলাদেশকে এই 5 তারিখের পরে বাংলাদেশকে তারা ভয় পাচ্ছে, কারণ ভারত যে ধরনের বাংলাদেশ দেখতে চায়, এই যে আমার সামনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা বসে আছে, তারা যে বাংলাদেশ 5 তারিখের পরে মানে তুলে ধরেছে বিশ্বের বুকে, এই বাংলাদেশকে তারা ভয় পাচ্ছে। এই ভয় পাচ্ছে বলেই কাঁটাতারের 5 তারিখের পর থেকে আবার নতুন করে কাঁটাতারের প্রক্রিয়া শুরু করেছে।
এই কারফিউ বা নানা ধরনের বিভিন্ন জায়গায় তারা পরীক্ষা বা ট্রেন্স করেছে, নানা ধরনের সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে, নানা ধরনের কার্যক্রম আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। ভারত যদি তার সীমানার মধ্যে এই ধরনের কার্যক্রম করে, আন্তর্জাতিক আইন মেনে যদি এই কার্যক্রম করে, আমি মনে করি না যে এতে বাংলাদেশের কিছু বলার আছে। কিন্তু ভারত যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিছু করে থাকে, তাহলে অবশ্যই আমাদের দিক থেকে আমরা প্রতিবাদ জানাই। আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে তিস্তা নদী মহাপরিকল্পনার কথাটা, বিএনপির যে বিষয়টা, সেটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলি। দেখেন, আমাদের যে উত্তরবঙ্গ, এই উত্তরবঙ্গ যেহেতু এটা আপার স্ট্রিমে, তো দেখা যায় যে বর্ষাকালে আমাদের বেশিরভাগ যে পানি আমার বাংলাদেশে আসে, এগুলো হিমালয়ান নদী, তো বাংলাদেশের নদীগুলো, তো হিমালয়ান নদীগুলো যখন উপর থেকে আসে, এই পানিগুলো বাংলাদেশের ভিতর দিয়ে ভারত হয়ে বা সিকিম বা চায়না হয়ে বা নেপাল হয়ে বাংলাদেশ, ভারত হয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে অতি দ্রুত এটা বঙ্গোপসাগরে চলে যায়, যার ফলে আপার স্ট্রিমে পানিটা ধরে থাকে না। শুষ্ক মৌসুমে পানির খুবই সমস্যা হয়। এই সমস্যা মোকাবেলা করার জন্য ব্রিটিশ আমল থেকে তিস্তা নদীর উপরে একটি বাঁধ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল, এবং 1957 সালে পাকিস্তান সরকার এটার মোটামুটি একটা চক আউট করেছিল, কিন্তু সেই সময় বাস্তবায়ন হয় নাই। পরবর্তীকালে 1969 সালে জিয়াউর রহমান আপনার তিস্তা নদীতে একটি বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু করেন, যেটা পরে শেষ হয়। তার আমলে শেষ হয়নি, তিনি অল্প দিনের পরে মারা যান বা শহীদ হন, তারপরে শেষ হয়েছে। এই তিস্তা নদীতে যে বাঁধটা দেয়া হয়েছে, এই বাঁধের ফলে দেখা যাচ্ছে যে আমাদের 4-5টি জেলায় আপনার বিপুল পরিমাণ জায়গা, আপনার মানে জমি সেচের আওতায় এসেছে, এবং উত্তরাঞ্চল যেটা যেগুলোকে আমরা এখন বলছি যে বাংলাদেশের মানে ফসলের বা ধানের প্রধান উৎপাদনের একটা জায়গা, সেটা কিন্তু এই তিস্তা বাঁধের কারণে হয়েছে। এখন এই বাংলাদেশ যখন এই তিস্তা বাঁধ করেছে, এই তিস্তা বাঁধের পরবর্তীকালে আমরা দেখলাম 1998 সালের দিকে আপনার গজলডোবাতে তিস্তার উজানে ভারত আরেকটি বাঁধ নির্মাণ করে। এই গজলডোবাতে ভারত বাঁধ নির্মাণ করার ফলে দেখা গেল যে আমাদের তিস্তা বাঁধ যেটা আমরা করেছিলাম শুরু করেছিলাম 1979 সালে, এই তিস্তা বাঁধেও আমরা পানি পাচ্ছি না। এর ফলে একদিকে যেমন ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে আপনার একেবারে শুকিয়ে আমাদের নদীগুলোকে চর এবং গিরান ধুধু করে ফেলছে, আবার বর্ষা মৌসুমে হঠাৎ করে গজলডোবার বাঁধ একাধিকবার খুলে দিয়ে উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি করছে। এর ফলে আমরা যেমন শুষ্ক মৌসুমে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের ওখানকার জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, নদীর উপর নির্ভরশীল মানুষগুলো ধ্বংস হচ্ছে, কৃষি ধ্বংস হচ্ছে, মৎস্য ধ্বংস হচ্ছে। এই সামগ্রিক কারণে বাংলাদেশ সরকার আপনার চিন্তা করেছিল একটা তিস্তা মহাপরিকল্পনার কথা চিন্তা করেছিল। তার আওতায় তিস্তায় বাঁধ তৈরি করা, সেখানে ড্রেনেজ করে আপনার পানির রিজার্ভার তৈরি করা, সেখানে পর্যটন তৈরি করা, সেখানে মেগা সিটি তৈরি করা, অর্থাৎ যেটাকে আমরা বলছি তিস্তা মহাপরিকল্পনা। তো এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যখন বাংলাদেশ এগিয়ে গিয়েছিল, তখন ভারতের বাধায় দেখা গেল যে এই প্রকল্প নিয়ে বাংলাদেশ এগোতে পারেনি, কারণ তখন বাংলাদেশে একটি ভারতের সেবাদার সরকার মানে শাসন করছিল, যারা বলছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এবং আপনি শুনে খুব অবাক হবেন যে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি পলাতক শেখ হাসিনা, যিনি পালিয়ে গিয়েছেন, তিনি নির্বাচনের পরে যখন চায়না সফরে যান, চায়না সফরে যাওয়ার সময় বাংলাদেশের মিডিয়ায় খুব আলোচনা হচ্ছিল যে হয়তো মানে চায়না প্রধানত দাবি করবেন বাংলাদেশের কাছে যে তিস্তায় চায়নার একটু আগ্রহ ছিল, যে কারণ এখানে তো বিনিয়োগ দরকার। এখন এই বিনিয়োগের টাকা দেওয়ার ক্ষমতা তো ইন্ডিয়ার নাই, দেওয়ার ক্ষমতা আছে চায়নার। তো চায়নার কাছ থেকে হয়তো বাংলাদেশ এখানে বিনিয়োগ চাইতে পারে। তো সে নিয়ে ভারতের মিডিয়াতে ব্যাপক প্রচারণা হচ্ছিল। এখন এটা বোঝানোর জন্য মানে চায়নায় যাওয়ার আগে শেখ হাসিনা গেলেন ভারতে, এবং ভারতে গিয়ে বৈঠক করে এসে তারপরে উনি চায়নায় গেলেন। আমি বিভিন্ন মারফত শুনেছি যে দ্বিপাক্ষিক বৈঠকে চাইনিজ প্রধানমন্ত্রী যখন তিস্তায় তাদের মানে ইনভেস্টমেন্টের আগ্রহ প্রকাশ করলেন, তখন বাংলাদেশের মানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সরাসরি বলেছিলেন যে এটা করা যাবে না, এতে ভারত নারাজ হবে।
মানে কোনো ধরনের কূটনৈতিক মানে ভাষা, কূটনৈতিক আচরণ ভুলে গিয়ে তিনি এই কাজটি করেছিলেন। অর্থাৎ ভারত কোনোভাবেই চায় না যে তিস্তায় আরেকটি বাঁধ তৈরি হোক। তো কিন্তু বাংলাদেশের অধিক, এবং আরেকটা কথা আমি বলে নিই যে এই যে মানে যা ছিল দেবার সব দিয়ে দিলাম, ভারতকে এত কিছু দিলাম যা ভারত কোনোদিন ভুলতে পারবে না, এত কিছু দেওয়ার পরেও শেখ হাসিনা সরকার একটা জিনিস চেয়েছিল যে অন্তত আমাকে আমার জনগণের কাছে, যে আমি একটা জিনিস এনেছি, আমাকে এক ঘটি পানি তিস্তায় দেন, যাতে আমি আমার জনগণের কাছে গিয়ে বলতে পারি যে না, আমি অন্তত তিস্তা নদীতে এক ঘটি পানি এনেছি। কিন্তু ভারত একতরফাভাবে সবকিছু নিলেও তিস্তায় কিন্তু এক ঘটি পানি দিয়ে শেখ হাসিনাকে সহযোগিতা করেনি, এই দেশের মধ্যে তার মুখ রক্ষা করার চেষ্টা করেনি। তারপরেও তিনি এই দালালি, এই সেবাদাস আচরণ করে গেছেন। আমার প্রশ্নটা হলো যে জুলাই বিপ্লবের পরে যখন নতুন এবং দেশপ্রেমিক সরকার এদেশে ক্ষমতায় এসেছে, ছাত্র জনতার প্রতিনিধিত্বমূলক সরকার ক্ষমতায় এসেছে, আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা তিস্তার এই ব্যারেজ দিয়ে উত্তরাঞ্চলের এই মরুকরণ, এখানকার কৃষি, এখানকার মানুষ, এখানকার জীবন বৈচিত্র্য বাঁচানোর জন্য, এখানকার জলবায়ু ও পরিবেশ বাঁচানোর জন্য অতি দ্রুত তিস্তা নিয়ে তারা এগিয়ে যাবেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে না, সেই ক্ষেত্রে তাদের এক ধরনের যাচ্ছি যাব মানে করছি করব এই ধরনের একটা ডিলেমা 6 মাস হয়ে গেছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত বলিষ্ঠ একটা ভূমিকা পালন করেছে এবং তারা একটা জনগুরুত্ব সম্পন্ন এবং জনস্বার্থমূলক একটা কর্মসূচি পালন করেছে। এবং আপনি শুনে অবাক হবেন যে যখন বিএনপি এই কর্মসূচি ডিক্লেয়ার করে, তারা কর্মসূচির যে স্থানটা নির্ধারণ করেছিল তিস্তার চরে, যে সারা বিশ্বের মানুষকে দেখানো যে এই যে কিভাবে ভারত গজলডোবায় বাদ দিয়ে তিস্তা নদীকে মেরে মানে ধুধু বালিচর করে ফেলেছে। অবাক কাণ্ড হলো, তিস্তার এই ভারত বিএনপির এই লং মার্চ বা এই কর্মসূচি পালনের 2 দিন আগে থেকে হঠাৎ করে ভারত গজলডোবায় বাঁধ ছেড়ে দিয়ে সেই বিএনপির যে কর্মসূচির যে জায়গাটা, সেই জায়গাটা পানিতে ডুবিয়ে দিয়েছে। মানে এই যে একটা আগ্রাসন, এই যে একটা নীতি, আমি মনে করি এই কর্মসূচিটা কিন্তু সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে। আমি মনে করব এই কর্মসূচির মাধ্যম দিয়ে যে বার্তা দেয়া হয়েছে, বাংলাদেশ সরকার এবং এই ছাত্র জনতা আছে, তারাও জনঘনিষ্ঠভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করবে জনঘনিষ্ঠ ইস্যু হিসেবে, যাতে অতি দ্রুত, আজকে আমি শেষ করি, আজকে চাইনিজ অ্যাম্বাসেডার মানে সরাসরি আগ্রহ প্রকাশ করেছেন যে তারা তিস্তা নদীর এই যে তিস্তা মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনায় তারা বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। আমি মনে করব যে আমার দাবি থাকবে যে বাংলাদেশ সরকার অতি দ্রুততার সাথে এই তিস্তা মহাপরিকল্পনা চায়নার সহযোগিতায় এই তিস্তা মহাপরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করা দরকার তা অগ্রাধিকার প্রকল্প হিসাবে গ্রহণ করে বাস্তবায়ন করবে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ।